এখন আমরা এমন একটা অন্য স্কিম দেখে নেব যেখানে সম্ভবত সবচেয়ে বেশি এক্সাইটিং কেরিয়ার রয়েছে। দুর্ভাগ্যবশত এর কিছুটা দুর্নাম আছে। অনেকেই মনে করেন যে হিউম্যানিটিজ নিয়ে পড়লে কাজের স্কোপ অনেকটাই কমে যায়, কিন্তু এটি যে সত্য নয় সেটি বুঝতে পারবেন যদি আপনি সত্যি প্রতিটি বিষয়ে যে বিভিন্ন রকমের অপশন রয়েছে সেটি দেখেন। এখন হিউম্যানিটিজের ক্ষেত্রে একটি সাধারণ ভুল ধারণা হলো যে এতে বিজ্ঞানের মতো একই ধরনের বা তত সংখ্যায় কেরিয়ার অপশন নেই। কিন্তু আজ আমরা এমন দুটি অপশন নিয়ে আলোচনা করব যা স্কুলে পড়ানো এলিমেন্টগুলির প্রতিটির ক্ষেত্রে খোলা আছে। এখন আমরা দেখে নেব হিউম্যানিটিজে যে কেরিয়ারগুলি রয়েছে তার অন্যতম একটি হল মন এবং আচরণ নিয়ে পড়াশোনা করা। আপনি ঠিকই ধরেছেন, সাইকোলজি। সাইকোলজি বিশ্বের যে কোনো অংশে, যে কোনো স্থানে, যেখানেই আপনার অন্য মানুষদের বোঝার প্রয়োজন রয়েছে সেখানেই এর অ্যাপ্লিকেশন রয়েছে। এখন সাইকোলজি নিয়ে পড়াশোনা করলে যে শুধুই একজন থেরাপিস্ট বা কাউন্সিলর হওয়া যায় তা নয়। আজ সাইকোলজি সারা বিশ্ব জুড়ে বিভিন্ন এলিমেন্টে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে। এখন এর একটা উদাহরণ দেখে নিই। আপনি যদি দেখেন যে একটি বিল্ডিং কিভাবে তৈরি হচ্ছে, উদাহরণস্বরূপ ধরে নিন আজকের শপিং মলগুলি কিভাবে তৈরি হয়, সেগুলি ইউজার আর রিটেল আচরণকে বুঝে তাকে ঘিরে তৈরি করা হচ্ছে। আপনি যদি আজকে গেমগুলি কিভাবে ডিজাইন করা হচ্ছে তা দেখেন, দেখবেন এমন একজন সাইকোলজিস্ট আছেন যিনি আসলে আপনাকে বুঝতে সাহায্য করছেন যে কোন ধরনের রং ব্যবহার করা সবচেয়ে ভালো, কোন ধরনের গেম প্লে তৈরি করতে হবে যাতে ইউজার ক্লান্ত বোধ না করেন বা খেলার সময়ও ক্লান্ত হয়ে না পড়েন। সুতরাং আপনি সাইকোলজির দারুণ এক্সাইটিং সব ব্যবহার দেখতে পাবেন। তাছাড়া সাইকোলজিস্টরা বিনোদন সেক্টরেও কাজ করছেন। আপনি যদি হরর সিনেমা পছন্দ করেন তাহলে আপনি সঠিক অনুমানই করছেন, এতেও সাইকোলজিস্টদের ভূমিকা রয়েছে। তাহলে এখন কেরিয়ার পোর্টালে সাইকোলজি সহ কয়েকটা অপশন আর এটার পথগুলি দেখে নেওয়া যাক। পোর্টালে আবার আপনাকে স্বাগত জানাই। আসুন হিউম্যানিটিজ নিয়ে কেরিয়ারের পরবর্তী সেটটি দেখে নিই। আর আগে আমরা যেমনটা উল্লেখ করেছি, আমরা এমন কেরিয়ারগুলোই দেখছি যা খুব ফ্লেক্সিবল স্ট্রিমের সাথে যুক্ত। সুতরাং আমরা এখন সাইকোলজিতে কেরিয়ার শুরু করতে চলেছি। এখন একজন ছাত্র কেরিয়ার পোর্টালে শুধু টাইপ করলেই ইতিমধ্যে উল্লেখ করা বিভিন্ন স্পেশালাইজেশনগুলি পেয়ে যাবে। তাহলে আপনি যে দিকের কথাই ভাবুন না কেন, প্রায় সব দিকেই সাইকোলজির প্রয়োগ দেখবেন। আর আমি যেরকমটা আগেই বলেছি, এটা হলো মন আর আচরণের স্টাডি, যেখানে আপনি প্রয়োগের জন্য সাইকোলজি ব্যবহার করবেন। আমরা আর্কিটেক্টদের সাইকোলজি ব্যবহার করতে দেখেছি, যাতে তারা কোনো একটি বিল্ডিং যারা ব্যবহার করবেন তাদের জন্য আরও ভালো বিল্ডিং বানাতে পারেন। সাধারণত সাইকোলজিস্টরা শিক্ষায়, থেরাপি আর কাউন্সেলিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। তাহলে প্রথমেই দেখে নিই সাইকোলজি নিয়ে কি কি কেরিয়ার অপশন রয়েছে। আমরা দেখেছি যে ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা মেডিকেল বা হেলথ কেয়ার সেটআপে কাজ করেন। আমরা ডেভেলপমেন্টাল সাইকোলজিস্টদের দেখেছি যারা প্রথম থেকেই শিশুদের আচরণ বুঝতে পারেন। আগে এটির ফোকাস শুধুমাত্র শিশুরাই ছিল, কিন্তু বর্তমানে এর ব্যবহার আরও অনেক অ্যাপ্লিকেশনেই ছড়িয়ে গিয়েছে। আর একে বৃহত্তরভাবে চাইল্ড সাইকোলজি বলা হয়। আপনি স্কুলে আপনার মতো কাউন্সিলর আর গাইডেন্স কাউন্সিলর দেখে থাকবেন। আমরা আরও একটি এরিয়া দেখেছি, সেটি হলো ফরেনসিক সাইকোলজি। এখন সাবজেক্ট কম্বিনেশনের কথা বললে একজন ছাত্র ক্লাস 11 ও 12-এ যে কোনো স্কিমে পড়ার পর সাইকোলজিতে আন্ডারগ্র্যাড করতে পারে। তারা সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করতে পারে, আর এমনকি গ্র্যাজুয়েশনে সাইকোলজি নিয়ে না পড়েও এটা করা যায়। সুতরাং এটিও একটি অপশন যা এখানে ডিটেইলে উল্লেখ করা হয়নি, তবে আমরা এই এলিমেন্টটিকেও যোগ করব। অ্যাপ্লিকেশনের অন্যান্য এরিয়াগুলিতে আমরা ফরেনসিক সাইকোলজিস্টদের দেখব যারা আইনি প্রক্রিয়ার বিভিন্ন দিকগুলি নিয়ে কাজ করেন। আমরা সোশ্যাল সাইকোলজিস্টদেরও দেখেছি যারা গ্রুপের মধ্যে মানুষ কিভাবে আচরণ করে তা নিয়ে কাজ করেন। ইন্ডাস্ট্রি এবং অর্গানাইজেশনাল বিহেভিয়ার সাইকোলজিস্ট যারা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে কাজ করেন, তারা এনভায়রনমেন্টাল সাইকোলজিস্টও, কারণ মৌলিকভাবে এটা মানুষ এবং পারিপার্শ্বিকতার মধ্যে সম্পর্কের বোঝাপড়া। আবার আপনি সাইকোলজির অধীনে আরেকটা অপশন হিসেবে স্পোর্টস সাইকোলজিও দেখতে পাবেন। আমরা স্পোর্টস ম্যানেজমেন্টকে এমন একটি কেরিয়ার হিসেবে আলোচনা করেছি যা ছাত্রছাত্রীদের আগ্রহ এবং একটি একাডেমিক এরিয়ার মধ্যে একটি ইন্টারসেকশনও হতে পারে। একইভাবে সাইকোলজির পাশাপাশি একজন ছাত্রছাত্রী স্পোর্টস সাইকোলজির দিকেও নজর দিতে পারে, খেলোয়াড়দের সাথে কাজ করতে পারে, কারণ শেষ পর্যন্ত যে অ্যাথলিটরা হাইয়েস্ট লেভেলে পারফর্ম করে তাদের সেই পারফরমেন্সের নির্দিষ্ট দিনে তাদের সঠিক মাইন্ডসেট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপনি খেয়াল করবেন যে আপনার ছাত্রছাত্রীরা বা আপনাদের মধ্যে যারা স্পোর্টসে আগ্রহী তাদের পারফরমেন্সের আগে তাদের মুড ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই সাইকোলজিস্টরা সেখানেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা দেখেছি সাইকোলজিস্টরা কনসালটেন্ট হিসেবেও অন্যান্য ক্ষেত্রে কাজ করেন। যেমন ধরুন গেম ডিজাইনে ইউজাররা যে খেলায় মগ্ন হবে তা নিশ্চিত করতে কী ধরনের রং ব্যবহার করা হবে সেই নিয়ে সাইকোলজিস্টদের সাথে পরামর্শ করা হয়।
আবার সিনেমা তৈরিতেও সাইকোলজিস্টদের পরামর্শ নিতে দেখেছি। এর একটা বিশেষ অ্যাপ্লিকেশন হলো হরর মুভিতে, কারণ আপনি যাতে ভয়ে শিহরিত হন তার জন্য সবচেয়ে কার্যকর মেথড তৈরি করা হয়। সুতরাং যদি আপনি বা আপনার ছাত্ররা হরর মুভির ফ্যান হয়ে থাকেন, তাহলে খুব সম্ভবত একজন সাইকোলজিস্ট মুভি ডিরেক্টর আর ফিল্ম মেকারদের সাথে কাজ করেছেন, যাতে তিনি আপনার জন্য সবচেয়ে ইমার্সিভ এক্সপিরিয়েন্স তৈরি করতে পারেন। আমরা যেমন এখানে উল্লেখ করা অন্যান্য স্পেশালাইজেশন দেখে নিচ্ছি। আমি এখানে সেগুলির মধ্যে কয়েকটি ব্যাখ্যা করেছি। ছাত্রছাত্রীরা মাস্টার্স এবং পিএইচডি করতে চায় কিনা তার উপর নির্ভর করে শিক্ষাগত প্রয়োজনীয়তা 15 থেকে 23 বছরের মধ্যে হতে পারে। সাধারণত মাস্টার্স ডিগ্রির পরে আরও বেশি সংখ্যায় চাকরির সুযোগ খোলা থাকে। যে ধরনের স্পেশালাইজেশনের কথা বলা হয়েছে, যেখানে এই এলিমেন্টগুলির আরও সাধারণ ওভারভিউ উল্লেখ করা হয়েছে। সুতরাং একটি বিএসসি সাইকোলজি সাধারণত বিএ সাইকোলজির চেয়ে গবেষণা, অ্যানালিটিক্স, বিহেভিয়ারাল সায়েন্সের ওপর একটু বেশি ফোকাস করে। সুতরাং যদি কোনো ছাত্র বা ছাত্রী আরও গবেষণার দিকে যেতে চায়, তাহলে বিএসসি সাইকোলজি বেশি কার্যকর হবে। কাজের সুযোগের ধরন, জব প্রোফাইল এখানে উল্লেখ করা হয়েছে, এবং প্রয়োজনীয় দক্ষতার কথা বললে একজন ছাত্র বা ছাত্রীকে অনুসন্ধানী, কৌতূহলী, সোশ্যাল হতে হবে, যেমন মানুষের সাথে কাজ করা বা তাদের সাথে কমিউনিকেট করা, আর্টিস্টিক এবং ক্রিয়েটিভ হতে হবে, এবং তাছাড়া অন্যান্য ক্ষমতারও উল্লেখ করা হয়েছে। একজন ছাত্র বা ছাত্রীর কাউন্সেলিং, সাইকোলজি এবং থেরাপি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। তবে ক্লাস 10-এর যেসব ছাত্রছাত্রীরা ক্লাস 11 আর 12-এ সাইকোলজি নিতে চাইছে, প্রথমে সেই 2 বছরের কারিকুলাম আর সিলেবাস বুঝতে হবে। সাধারণত তারা আগে থেকে সাইকোলজি নিয়ে পড়েনি। ক্লাস 11 আর 12-এ সাবজেক্ট বেছে নিতে চাইলে তাদের কীরকম প্রস্তুতি নিতে হবে তা বোঝার জন্য তারা স্কুলে সিনিয়র বা বিষয় শিক্ষকদের সাথেও কথা বলতে পারে। তাই যে কোনো ক্লাস 10-এর ছাত্রের কাছেই ক্লাস 11 ও 12-এর সাবজেক্ট বেছে নেওয়ার জন্য কারিকুলাম বুঝে নেওয়াটা, সাবজেক্ট টিচারদের সাথে কথা বলা, স্কুলে অন্যান্য সিনিয়রদের সাথে কথা বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা একজন ছাত্রের দৃষ্টিভঙ্গি, একজন শিক্ষকের দৃষ্টিভঙ্গি এবং কারিকুলামটা বুঝতে পারে। এছাড়া তারা এই জায়গায় কোনো একজন প্রফেশনালের সাথে কথা বললে সে সম্পর্কে আরও বেশি বুঝতে পারবে, আর সাবজেক্ট চয়েস করার সময় তারা আরও ভালোভাবে ইনফর্মড থাকতে পারবে। অবশ্যই ক্লাস 11 আর 12-এর ছাত্রছাত্রীদের কাছে আন্ডারগ্র্যাডে কি কি পড়তে হতে পারে সে সম্পর্কে আরও ভালো ধারণা থাকবে। কিন্তু আবারও আপনি যে বিষয়গুলি বেছে নেবেন সেইগুলির কারিকুলামটা ভালো করে পড়ে নেওয়াটা একটা ভালো অভ্যাসের মধ্যে পড়ে। আর একজন ছাত্র কোনো একজনের কাছে কোনো কিছু জানতে চাওয়ার সময় এটি একটি সাধারণ নিয়ম বলেই আমি বলবো। সুতরাং ওয়ার্ক অ্যাক্টিভিটিগুলিকেও এখানে কিছু কিছু ভূমিকার জন্য ডিফাইন করা হয়েছে, যা ছাত্রছাত্রীদের দেখতে হবে। আমি অন্যান্য স্পেশালাইজেশনের দিকেও যাচ্ছি না, তবে এডুকেশনাল সাইকোলজির দিকে দেখতে হবে। যেমনটা আমি আগে উল্লেখ করেছি যে স্পোর্টস সাইকোলজিও একটি ইমার্জিং ফিল্ড, যেখানে খেলাধুলা এবং সাইকোলজি একে অপরের সাথে জড়িত। আপনি যত খেলোয়াড়দের দেখুন না কেন, তাদের বেশিরভাগই এখন আন্তর্জাতিক স্তরে পারফর্ম করার সময় প্রবল মানসিক চাপের মধ্যে দিয়ে যান, আর সেই চাপগুলির মোকাবিলা করতে সক্ষম হওয়ার জন্য স্পোর্টস সাইকোলজিস্টরা তাদের সাহায্য করেন। সেখানে আমরা দেখেছি স্পোর্টস সাইকোলজিস্টরা খেলোয়াড় আর অ্যাথলিটদের এই ধরনের মানসিক চাপের মোকাবিলা কিভাবে করতে হবে আর পারফরমেন্সে যাতে এই চাপের প্রভাব না পড়ে তা শেখাতে যথেষ্টই সাহায্য করেন। এমনকি আমাদের দেশের কয়েকজন ক্রিকেটারের ক্ষেত্রেও দেখেছি যারা হেলথ ইস্যু থেকে সেরে উঠেছেন আর সঠিক ধরনের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আর থেরাপির সাহায্যে কিভাবে আবার খেলায় ফিরে গেছেন। আর অবশ্যই অনেক খেলাই হলো এমন বিশ্বাসের ব্যাপার যে আপনি খারাপ মুডে থাকলে বাজে খেলবেন। তাই এখানে স্পোর্টস সাইকোলজিস্টদের দেখবেন খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হয়। এখন বিএ সাইকোলজিতে যেখানে বিহেভিয়ারাল প্যাটার্ন বা থিওরির উপর বেশি ফোকাস করা হয়, সেখানে বিএসসি সাইকোলজিতে বেশি ফোকাস করা হয় রিসার্চ, স্ট্যাটিস্টিক্যাল এলিমেন্টের উপর, যা হলো রিসার্চ আর সাইকোলজিক্যাল থিওরি সম্পর্কিত পড়াশোনা। এখন আমি আপনাদের সকল কেরিয়ার গাইডকে মনে করিয়ে দিতে চাই যে আপনাদের এই কোর্সগুলি সম্পর্কে এবং কোন কলেজগুলিতে এই ধরনের কোর্স করানো হয় সেগুলি দেখতে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে হবে। এখন একে অপরের সাথে ইন্টারলিঙ্কড অন্য দুটি কেরিয়ারের দিকে যাওয়া যাক, সোশিওলজি আর অ্যানথ্রোপোলজি। সোশিওলজি হল মানুষ কিভাবে নিজেদের গোষ্ঠীবদ্ধ করে তোলে তা নিয়ে পড়াশোনা। অ্যানথ্রোপোলজি হল সময়ের সাথে সাথে কিভাবে মানুষ বিবর্তিত হয়েছে এবং বেঁচে থাকা ও ভরণপোষণের দিক থেকে তারা নিজেদের জন্য কী ধরনের কাঠামো তৈরি করেছে তা নিয়ে পড়াশোনা।
এখন আপনি চারপাশের একাধিক ক্ষেত্রে সোশিওলজির প্রয়োগ দেখতে পাবেন। যদিও আমাদের মধ্যে কেউ কেউ মনে করেন যে সাধারণত সামাজিক কাজই এর একমাত্র প্রয়োগ, তবে আজ সোশিওলজিস্টরা নীতি নির্ধারণের কাজ করেন, তারা শিক্ষাক্ষেত্রে কাজ করেন। অবশ্যই তারা শুধু সোশ্যাল ওয়ার্কই করেন না, তারা আইনকেও প্রভাবিত করেন। সংস্থাগুলি কিভাবে নিজেদের গঠন করে তার উপরেও তারা প্রভাব ফেলছেন। এরপরে চলে যাব অ্যানথ্রোপোলজিতে। আমরা অ্যানথ্রোপোলজিস্টদের শুধুমাত্র আর্কিওলজিস্ট আর হিস্টোরিয়ানদের সাথেই ঘনিষ্ঠভাবে কাজ করতে দেখিনি, আমরা তাদের অ্যাস্ট্রোনমারদের সাথেও কাজ করতে দেখেছি। সেখানে সত্যি জীবন আছে কিনা তা বের করার চেষ্টা করতে দেখেছি। আমরা অ্যানথ্রোপোলজিস্টদের কর্পোরেট ক্ষেত্রে কাজ করতে দেখেছি। উদাহরণস্বরূপ, কয়েক দশক আগে লেগোর একটি খুব বিখ্যাত কেস স্টাডি ছিল। ভিডিও গেমের আবির্ভাবের সাথে লেগোর মতো টয় মেকারদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল। নব্য যুবাদের আগ্রহের পরিবর্তনের জন্য বা শিশুদের খেলনা থেকে ভিডিও গেমের মতো ভিজুয়াল গিমিক খেলার দিকে চলে যাওয়ার কারণে। এখন লেগোর মতো একটি সংস্থা মার্কেটিং টিম ব্যবহার করে বোঝার চেষ্টা করে যে কেন এমন হয়েছিল। তখন মার্কেটিং টিম জানিয়েছিল যে সম্ভবত লেগো খেলায় অনেকটা লম্বা সময় লেগে যায়। ভিডিও গেমগুলি সত্যি অনেক বেশি দ্রুত। ভিডিও গেমগুলির একটি দ্রুত রিওয়ার্ডিং সিস্টেম রয়েছে। ভিডিও গেমটি দ্রুত আয়ত্ত করাও যায়। সুতরাং তারা তখন ভাবলেন যে এমনভাবে বিল্ড তৈরি করা যাক যা সহজে আরও দ্রুত আয়ত্ত করা যাবে। তবে লেগো আরও বেশি ব্যর্থ হয়েছিল। এখন তারা ড্রয়িং বোর্ডে ফিরে গেছে কয়েকজন অ্যানথ্রোপোলজিস্টের সাহায্যে। খেলার সময় শিশুরা কিভাবে আচরণ করে সেই নিয়ে নিরীক্ষা করছে। এখন তারা যেটা বুঝতে পেরেছে সেটা হলো অবশ্যই এমন কিছু শিশু আছে যারা ভিডিও খেলতেই পছন্দ করে আর এমন কিছু করতে পছন্দ করে যাতে তারা দ্রুত রিওয়ার্ড পেয়ে যেতে পারে। কিন্তু এমন কিছু শিশুও আছে যারা সেই সব দক্ষতা বাড়িয়ে তুলতে ভালোবাসে যেগুলি আয়ত্ত করতে বেশি সময় প্রয়োজন। যেমন আপনি যদি আপনার ক্লাসরুমে স্পোর্টস প্লেয়ার বা মিউজিশিয়ানদের দেখেন, তারা হলো এমন শিশু যারা ক্লাসরুমে ডিসিপ্লিন থাকুক বা নাই থাকুক, প্র্যাকটিসের সময় ফিল্ডে ডিসিপ্লিন দেখাতে পছন্দ করে। তারা কয়েকটি শিশুকে দেখলেন যারা স্কেটবোর্ডিং পছন্দ করে। কিন্তু অ্যানথ্রোপোলজিস্টরা যেটা বুঝতে পারলেন তা হলো যে এটা হলো এমন একটি জায়গা যা আয়ত্ত করার জন্য বারে বারে চেষ্টা করতে হয়। শিশুরা এই ধরনের স্পোর্টসে আগ্রহী হলে তাদের এই জায়গায় অনেকটা বেশি সময় ব্যয় করতে হবে। আর এটি সেই সাধারণ ধারণাটি ভেঙে দেবে যে সব শিশুরাই একটি দ্রুত রিওয়ার্ড সিস্টেম পছন্দ করে। অ্যানথ্রোপোলজিস্ট লেগোকে যেটা বলেছিলেন, দেখুন আপনার হাতে কিছু সংখ্যক ক্লায়েন্ট রয়েছে, আপনাকে তাদের জন্য এটিকে আরও জটিলভাবে তৈরি করতে হবে আর তাদেরকে আপনাদের নানান ধরনের প্রোডাক্টের সাথে পরিচিত করার চেষ্টা করতে হবে। লেগো বুঝে গেল, আর আজকে দেখুন তারা 90-এ যত ব্যবসা করেছিল তার চেয়ে অনেক বেশি ব্যবসা করছে। কেন? কারণ লেগো একটি মূল জিনিস বুঝে গিয়েছিল যে অ্যানথ্রোপোলজিস্ট, সোশিওলজিস্ট বা মানব চরিত্র বোঝেন এমন এক্সপার্টরা তাদের প্রোডাক্টকে কি করে ভালোভাবে মার্কেট করতে হবে তা আরও ভালোভাবে বুঝিয়ে দেবেন। তাহলে আপনি দেখলেন যে হিউম্যানিটিজের বিষয়গুলি কিভাবে কর্পোরেট সেক্টরকেও সাহায্য করে। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি মার্কেটিং ও সেলসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাহলে চলুন এই পথটা একটু ভালোভাবে বোঝার জন্য কেরিয়ার পোর্টালটি দেখে নিই। পোর্টালে আবারও স্বাগতম। আসুন দেখে নিই হিউম্যানিটিজের আরও কয়েকটি কেরিয়ার। আমরা একসাথে অ্যানথ্রোপোলজি এবং সোশিওলজি ক্লাব করতে চলেছি। এখন কেউ কেরিয়ারে ক্লিক করলে আপনি সোজা সার্চ বারে কেরিয়ারটি টাইপ করতে পারেন। সেখানে কেরিয়ারগুলি খুঁজে পেয়ে যাবেন। এখন অ্যানথ্রোপোলজি হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষকে নিয়ে পড়াশোনা, তাদেরকে নিয়ে উন্নয়নমূলক দৃষ্টিকোণ থেকে, এবং জেনেটিক্স ও বিবর্তন কিভাবে মানুষের শারীরবৃত্তীয় দিকগুলিকে প্রভাবিত করেছে সেই দিক থেকে বোঝা। অতীতে কেন কিছু আচরণ, কিছু কিছু কুসংস্কারও ছিল সেটা বোঝার জন্য আমরা অ্যানথ্রোপোলজিকে একটা দারুণ হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতে দেখেছি। এখন আপনি অ্যানথ্রোপোলজিস্টের দিকে দেখুন, যিনি একজন বিজ্ঞানী, যিনি আমাদের প্রাচীন পূর্বপুরুষদের সময় থেকে মানুষের উৎপত্তি, বিকাশ এবং বিবর্তন নিয়ে গবেষণা করছেন। এখন আপনি যে কোনো স্ট্রিম, যে কোনো বিষয় থেকেই আসতে পারেন, আর তারপর আপনি আর্কিওলজি, কালচারাল অ্যানথ্রোপোলজি, ভাষাতত্ত্ব অ্যানথ্রোপোলজির মতো স্পেশালাইজেশন করতে পারেন, যা হলো ভাষাগুলি ও তাদের সৃষ্টি কিভাবে হয়েছিল তা নিয়ে পড়াশোনা। ফরেনসিক অ্যানথ্রোপোলজি, যা আপনি এখানে স্পেশালাইজেশনে পাবেন। এখন আপনি দেখতে পাবেন এখানে কি ধরনের পথ খোলা আছে। একজন ছাত্র যে কোনো বিষয় নিয়েই হিউম্যানিটিস পড়তে পারে এবং তারপরেও আন্ডারগ্র্যাডে অ্যানথ্রোপোলজি এবং তারপরে পোস্ট গ্র্যাড করতে পারে। আপনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেও আসতে পারেন, বা আপনি ইতিহাস বা আর্কিওলজি নিয়ে পড়তে পারেন এবং অ্যানথ্রোপোলজিতে পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারেন।
সুতরাং এটি একটি ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। আমরা অ্যানথ্রোপোলজির কয়েকটা ইউজ কেস নিয়ে আলোচনা করেছি, যেমন সেলস এবং মার্কেটিংয়ের ক্ষেত্রেও এই বিষয়টির অ্যাপ্লিকেশন রয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনা সবসময় দারুণ, কারণ এই কাজের জন্য প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে। পড়াশোনার জন্য কেউ মাস্টার্স বা মাস্টার্স প্লাস পিএইচডি করতে চান কিনা তার উপর নির্ভর করে 17 থেকে 23 বছর লাগতে পারে। এবং আমি আগে যেমন মনোবিজ্ঞানের সময়ও উল্লেখ করেছি, সেখানে ক্রসওভার এরিয়াগুলি রয়েছে, যেখানে হিউম্যান সায়েন্সেস এবং প্রযুক্তি একত্রিত হয়ে আরও ইউজার ফ্রেন্ডলি পণ্য তৈরি করতে সক্ষম হয়ে উঠেছে। এখন যে ধরনের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোর্সটি রয়েছে তা দেখলে আপনি এমন কয়েকজন রোল মডেলও দেখতে পাবেন, যাদের ছাত্রছাত্রীরা দেখতে পাবে আর তাদের জার্নি সম্পর্কে ধারণা করতে পারবে। আমরা ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলাম। যেসব ছাত্রছাত্রীরা দীর্ঘমেয়াদে অ্যানথ্রোপোলজি নিয়ে পড়তে চায় তাদের জন্য আপনি সোশিওলজি এবং সাইকোলজির রাস্তাগুলো দেখে নিতে পারেন। আপনি আপনার স্নাতক পর্যায়ে অ্যানথ্রোপোলজি নিয়ে না পড়েও অ্যানথ্রোপোলজিতে স্নাতকোত্তর করতে পারেন, এবং এটা সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক এবং সাইকোলজির ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং আমরা খুব দ্রুত প্রয়োজনীয় দক্ষতাগুলো দেখে নেব যা নিচের অংশে রয়েছে। কেউ এখানে বাঁ দিকের অপশনটা ক্লিক করতে পারেন। যে ছাত্র অনুসন্ধানী, আর্টিস্টিক এবং সামাজিক, অর্থাৎ এমন কেউ যিনি কৌতূহলী, সৃজনশীল এবং মানুষের পাশে থাকতে পছন্দ করেন, বা কমপক্ষে লোকজনকে বুঝতে পছন্দ করেন, এটা তাদের জন্য একটি দুর্দান্ত কেরিয়ারের সুযোগ হয়ে উঠবে। রিডিং কম্প্রিহেনশন, অ্যাক্টিভ লিসেনিং, লেখা, অ্যাক্টিভ লার্নিং, সামাজিক উপাদানে আগ্রহ থাকা, শিক্ষা এবং প্রশিক্ষণ, এই সমস্ত কয়েকটা দক্ষতা থাকা ভালো, এবং এই ক্ষেত্রগুলি সম্পর্কে আপনি আপনার ছাত্রছাত্রীদের বোঝাবেন, যাতে তারা এই কোর্সের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারে এবং এই দক্ষতাগুলিকে মাজা ঘষা করে নিতে পারে। এখন আপনি হিউম্যান রিসোর্স বা সাংগঠনিক আচরণ যেটাই দেখুন না কেন, আপনি এডুকেশন এবং টিচিংয়ের ক্ষেত্রে এর একটা অ্যাপ্লিকেশন দেখছেন। আমি এখানে অ্যানথ্রোপোলজি কভার করেছি। আপনি হোম পেজে কেরিয়ার বোতামে ক্লিক করার পর কেরিয়ার স্পেসে সোশিওলজি টাইপ করতে পারেন, আর সোশিওলজির কেরিয়ারগুলিও খুঁজে বের করতে পারেন। আমি দুটি বিষয়কেই একসাথে ব্যাখ্যা করেছি, কারণ দুটিই খুব ঘনিষ্ঠভাবে আন্তঃসম্পর্কিত। পরবর্তী কেরিয়ারে এগিয়ে যাব, যা হলো ইতিহাস। আপনি যদি একজন ইতিহাস শিক্ষক হন, তবে আপনি সম্ভবত এটি আমার চেয়ে বেশি ভালো করেই জানেন, কিন্তু খুব কম সংখ্যক ছাত্রই আছে যারা বিষয়টি সত্যিই উপভোগ করে, এবং আমরা এখানে এই ভুল ধারণা পরিবর্তন করতে এসেছি। ইতিহাস বিষয়টির সাথে সাথেই কেরিয়ারের অনেক অপশন খুলে যায়। শুধুমাত্র ইউপিএসসির কথাই বলা হচ্ছে না, জিকে এবং ইউপিএসসি পরীক্ষার আরও কয়েকটি ক্ষেত্রে ইতিহাস অত্যন্ত সাহায্য করে। এখন এটি শুধুমাত্র ইউপিএসসির এন্ট্রান্স এক্সামের প্রস্তুতিতেই সাহায্য করে না, ইতিহাস আর্কাইভিং, আর্কিওলজি, অ্যাকাডেমিক্সেও নতুন নতুন কেরিয়ারের পথ খুলে দেয়। সুতরাং একজন শিক্ষক বা অধ্যাপক হওয়া যেতে পারে, কিন্তু আপনি আজ দেখবেন যে গেম ডিজাইনেও ইতিহাস ব্যবহৃত হচ্ছে। গত 20 বছরে আমি যে সমস্ত গেম দেখেছি, হিস্টোরিয়ান, আর্কিওলজিস্ট, আর্কিটেক্টদের অন্য যে কোনো ডোমেনের চেয়ে গেমিং ডোমেনেই বেশি হায়ার করা হয়েছে। সুতরাং আপনি দেখতে পাবেন যে নতুন নতুন প্রযুক্তি কিভাবে ছাত্রছাত্রীদের প্রচলিত বিষয়ের জন্য অপশনগুলিকে উন্মুক্ত করে দিচ্ছে। এখন বিষয় হিসেবে ইতিহাস আপনাকে শুধু অতীতে যা ঘটেছিল তার বিভিন্ন উপাদানই শেখায় না, এটি আপনাকে বিভিন্ন এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুত হতেও সাহায্য করে, আপনাকে ইউপিএসসি বা সিভিল সার্ভিসের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করে। এখন এটি আরও ভালোভাবে বোঝার জন্য কেরিয়ার পোর্টালটি দেখে নেব। পোর্টালে আবার স্বাগতম। এখন দেখে নেব ইতিহাসে কিভাবে কেরিয়ার তৈরি করা যায়। এটি এমন একটি বিষয় যার প্রভাব রয়েছে পড়াশোনার যে কোনো ডোমেনের উপরেই। আপনি কোনো বিষয়ের ইতিহাস আর কন্টেন্টটা না বুঝলে সেই বিষয় নিয়ে পড়াশোনা করতেই পারবেন না। এখন ইতিহাস নিয়ে হালকা কেরিয়ারের ধরনটি দেখলে আপনি কেরিয়ার পোর্টালে শুধুমাত্র হিস্টোরিয়ানের কেরিয়ারই দেখতে পাবেন তা নয়, আপনি পাবেন মিউজিকোলজিস্ট, সাহিত্য বা লিবারাল আর্টস, এমনকি ভাষাতত্ত্বও রয়েছে বলে লক্ষ্য করবেন। দর্শন, থিওলজি সম্পর্কে ধারণা, সোশ্যাল সায়েন্স আর হিউম্যান ডেভেলপমেন্টের কথা তো ছেড়েই দিন। কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ক্লাস 11 ও 12-এর পরে ইতিহাসে একটা বিএড ডিগ্রি থাকাটা অতিরিক্ত সুবিধা এনে দেবে। যদিও ক্লাস 11 ও 12-এ ইতিহাস থাকলে কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যায়। আজ আমরা দেখেছি ঐতিহাসিকরা লেখক হয়ে ওঠেন, তারা এন্টারটেইনমেন্ট সেক্টরেও এক্সপার্ট হয়ে ওঠেন, তারা আবার কনসালটেন্টও হয়ে ওঠেন। তাই কিছু কিছু ডকুমেন্টারি তৈরিতে, পিরিয়ড ড্রামা ও সিনেমা তৈরির ক্ষেত্রে ঐতিহাসিকরা দেখাবার জন্য সঠিক তথ্য সরবরাহ করতে সাহায্য করেন। আমরা দেখেছি যে গেম ডিজাইনেও
ঐতিহাসিকদের পরামর্শ নেওয়া হয়, কারণ অনেক গেম ডিজাইনেই সঠিক আর সবচেয়ে যথাযথ তথ্য দেখাবার জন্য অনেক বেশি বিনিয়োগ শুরু হয়েছে। এখন মাসিক আয়ের দিকে তাকালে আপনি এই জায়গাটাতেও একটি স্থির বৃদ্ধি দেখতে পাবেন। এখন ঐতিহাসিকরা শুধুই শিক্ষক বা শিক্ষাবিদই যে হবে তা নয়, প্রায়শই এগুলিকে সবচেয়ে জনপ্রিয় চয়েস বলেই মনে হয়। এখন আমরা যেমনটা আগে উল্লেখ করেছি, ইতিহাস স্কুলের সবচেয়ে জনপ্রিয় বিষয়গুলির একটি নয়। ছাত্রছাত্রীদের মধ্যে খুব কম সংখ্যকই ইতিহাসকে অত্যন্ত ইন্টারেস্টিং বলে মনে করে। যে কোনো স্কিমের পড়াশোনাতেই কিন্তু ইতিহাসের একটি তাৎপর্য রয়েছে। সুতরাং আপনি ফিজিক্স নিয়েই পড়ুন বা বিজ্ঞান নিয়ে, নির্দিষ্ট তত্ত্বের প্রেক্ষাপট নিয়ে পড়া এবং কিভাবে সেগুলিকে উত্থাপন করা হয়েছে সেটিও ইতিহাসের একটি দিক, যেটা আমরা অনেক সময় উপেক্ষা করি। ইতিহাস এই সমস্ত উপাদানকে একত্রিত করে। এখন বছরের সংখ্যা, আয়ের ধরন, ভারতীয় টাকায় খরচের পরিমাণ, ভবিষ্যতের সম্ভাবনা, এই সব ক্ষেত্রেই আমরা একটি স্থির বৃদ্ধি দেখেছি। আর্কিওলজি, মিউজিকোলজি, বায়ো আর্কিওলজি, এথনো আর্কিওলজিকেই দেখুন, ফরেন্সিক আর্কিওলজিস্টরা সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে। আমরা আজ দেখেছি নেটফ্লিক্স এবং অন্যান্য মিডিয়া কোম্পানিতে ঐতিহাসিকদের হায়ার করা হচ্ছে, যেখানে তাদের সাথে বিভিন্ন কন্টেন্ট নিয়ে রীতিমতো পরামর্শ করে নেওয়া হয়। মিনিমাম 17 থেকে 23 বছরের পড়াশোনা করার প্রয়োজন, যা নির্ভর করছে সংশ্লিষ্ট ব্যক্তি পরে মাস্টার্স আর পিএইচডি করতে চায় কিনা তার উপর। এখানে কাজের সুযোগের ধরন উল্লেখ করা হয়েছে। আপনি একজন শিক্ষাবিদ, একজন অধ্যাপক, একজন গবেষক হতে পারেন যারা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জন্য কাজ করছেন। বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে আপনি কাজ করতে পারেন। আপনি ট্যুরিজম ডিপার্টমেন্টে কাজ করতে পারেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ, ন্যাশনাল আর্কাইভস হল কয়েকটি উদাহরণ। ইতিহাসের ছাত্ররা এই বিষয়ে খোঁজ করতে পারে। জব প্রোফাইল এবং প্রয়োজনীয় দক্ষতাও এখানে উল্লেখ করা হয়েছে। আর্কিওলজিস্টরা মূলত ফিল্ডে কাজ করার সময় বিভিন্ন স্ট্রাকচারের আর্টিফ্যাক্টসের অবশিষ্টাংশ নিয়ে তার উপরে কাজ করবেন। কখনো কখনো তাদেরকে খুব খারাপ আবহাওয়াতেও কাজ করতে হবে, তাহলে তারা যেমন ট্রাভেল করার অনেক অপশন পাবে, সেই রকমই এই কাজে শারীরিক চ্যালেঞ্জও অনেক রয়েছে। এখন এই কাজের জন্য অন্যান্য যে দক্ষতাগুলির প্রয়োজন হয় তা হল রিডিং কম্প্রিহেনশন, অ্যাক্টিভ লিসেনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ওরাল কম্প্রিহেনশন আর রিটেন কম্প্রিহেনশন। এই ক্ষেত্রগুলির অন্যান্য স্পেকট্রামগুলির জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত হতে হবে এবং ফ্রেশার হিসেবে তারা কিছু ওয়ার্ক অ্যাক্টিভিটি এই জায়গায় আশা করতে পারে। এখন অনেক ছাত্রকেই আমরা গ্র্যাজুয়েশনে ইতিহাস নিতে দেখি, যারা পরে সিভিল সার্ভিসে যেতে চায়। ছাত্রছাত্রীদের মধ্যে একটা সাধারণ ধারণা আছে যে সিভিল সার্ভিসে ভালো ফল করতে গেলে ইতিহাস আন্ডারগ্র্যাডে রাখা খুব ভালো একটা বিষয়। যাই হোক, যতজন সিভিল সার্ভিস ক্র্যাক করেছেন তাদের সংখ্যাটা যদিও এই দাবির সাথে মেলে না, তাই ইউপিএসসি পরীক্ষায় বসতে ব্যাচেলর লেভেলে যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি হলেই চলবে। এক্ষেত্রে শুধুমাত্র ইতিহাস নিয়ে পড়াশোনা করলেই যে ভালো ফল করা যাবে এরকম কোনো তথ্য নেই। আমরা সবসময়ই ছাত্রছাত্রীদের তাদের পছন্দের বিষয় নিয়েই গ্র্যাজুয়েশন করার পরামর্শ দিই, যেটা তারা এনজয় করে, যাতে বিশেষ কোনো এন্ট্রান্স এক্সাম তারা ক্র্যাক করতে না পারলেও তারা তারপরেও পড়াশোনা চালিয়ে যেতে পারে আর তাদের গ্র্যাজুয়েশনের বিষয়ে স্পেশালাইজেশন করতে পারবে। এতে তাদের কাছে আরও বেশি কেরিয়ার অপশন খুলে যাবে। তাই এটা খুবই জরুরি যে গ্র্যাজুয়েশনে সেই বিষয়ই নাও যা তুমি এনজয় করো। আর সেটা সেই সব ছাত্রদেরও বলা হচ্ছে যারা ইতিহাস বিষয়টির পড়াশোনা সত্যিই এনজয় করে। এর পরের ক্যারিয়ারের বিষয়টি হলো ভূগোল, যা সরাসরি হিউম্যানিটিজের মধ্যে পড়ে না, তবে এটি বলা যায় আরও বেশি করে ইন্টারডিসিপ্লিনারি। মজার কথা, ভারতে আমরা প্রায় সবসময়ই ভূগোলকে একটি হিউম্যানিটিজ সাবজেক্ট বলে মনে করে থাকি, কিন্তু এই ভূগোলের অনেক ফোকাসের জায়গায় কিন্তু একটু বেশি বিজ্ঞানমুখী। তাই একজন ছাত্র হিউম্যানিটিজ নিয়ে পড়ে ভূগোলে বিএ ডিগ্রি বা এমএ ডিগ্রি করতেই পারে। আবার একজন বিজ্ঞানের ছাত্র ভূগোল নিয়ে পড়তে পারে, তার জন্যও অনেক পথ খুলে যাবে। যেমন ধরুন জিওলজি, ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম, ম্যাপ মেকিং সিস্টেম ইত্যাদি।
তাই আপনি ভূগোলকে একটি হিউম্যানিটির বিষয় হিসেবেই দেখুন বা একটা ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স হিসেবে। ভূগোলের প্রভাব বিশ্বের একাধিক ক্ষেত্র জুড়ে রয়েছে। আপনি যদি এক লোকেশন থেকে অন্য লোকেশনে যাওয়ার জন্য কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করতে হয় তা দেখেন, সেখানে কিন্তু একজন জিওগ্রাফারই আপনাকে সাহায্য করছেন। দেশের একটি অংশে নিজের বাড়িতে বসেই আপনি কোনো প্রোডাক্ট অর্ডার করছেন, যেটি সোজা আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সেখানে কিন্তু একজন জিওগ্রাফার ম্যাপিং সিস্টেমে সাহায্য করে সেই জার্নিটা আরেকটু সহজ করে দিচ্ছেন। এখন মজার বিষয় হলো, ভূগোল শুধুমাত্র ম্যাপিং এবং ওয়েদার সিস্টেম বোঝার জন্যই অনেকগুলি পথ খুলে দেয় না, দুর্যোগ এড়াতেও এটি প্রয়োজনীয়। তাই আপনার কাছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থাকে যারা ভূগোলের ব্যাকগ্রাউন্ড থেকে আসে। তাই এটি খুব গুরুত্বপূর্ণ একটি কেরিয়ার হয়ে উঠেছে। গত 15 বছরে আমরা দেখেছি যে ডিজাস্টার ম্যানেজমেন্টে কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ আর সেসব দুর্যোগে সর্বাধিক ক্ষয়ক্ষতি এড়াতে কি কি প্রস্তুতি নেওয়া যেতে পারে, এগুলি বুঝতে সহায়ক হয়েছে। এখন ভূগোলের কেরিয়ার অপরচুনিটির ধরনগুলি বোঝার জন্য আমরা কেরিয়ার পোর্টাল দেখে নেব। আমরা ভূগোলে কেরিয়ার নিয়ে আলোচনা করেছি, আর যেমনটা বলা হয়েছে, আমরা ভূগোলকে শুধুই হিউম্যানিটিজ বেসড কেরিয়ার হিসেবে দেখছি না, দেখছি এমন একটি বিষয় হিসেবে যা সায়েন্স সহ বিভিন্ন ক্ষেত্রের ছাত্রছাত্রীর জন্যই খোলা রয়েছে। এখন জিওগ্রাফারকে কেউ যখন কেরিয়ার অপশন বলে ভাবেন, তখন ক্লাস 11 আর 12-এ হিউম্যানিটিজ, লিবারেল আর্টস, সোশ্যাল সায়েন্স আর সায়েন্সের অধীনে জিওম্যাটিক্স, জিওসায়েন্স, কার্টোগ্রাফি, জিও ইনফরম্যাটিক্স ইত্যাদি অনেক কেরিয়ার অপশন খোলা থাকে। জিওপলিটিক্স, হিউম্যান জিওগ্রাফি বা ডিজাস্টার ম্যানেজমেন্ট সায়েন্সের মতো এরিয়াতে 11 আর 12 ক্লাসের সাবজেক্ট কম্বিনেশনে ভূগোল রাখলে সেটা একটা ভালো বেস। ক্লাস 11 আর 12-এ সায়েন্স নিয়ে পড়লে ছাত্রছাত্রীরা ভূগোলের সবকটি ফর্ম নিয়েই পড়তে পারবে। এখন আমরা দেখছি প্রতিদিনের জীবনে ভূগোলের অনেক ব্যবহার রয়েছে। আপনি একজন হিউম্যানিটিজের ছাত্রকে ভূগোল নিয়ে বিএ বা ব্যাচেলর ইন আর্টস করতে দেখবেন। আমরা দেখেছি যে যারা ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস নিয়ে পড়ছে, তারা বিএসসি ভূগোল আর এমএসসি ভূগোল করছে, আর তারা আরও বেশি পড়াশোনা করে নির্দিষ্ট এরিয়ায় স্পেশালাইজড হয়ে পিএইচডি অবধি করছে। পড়াশোনা করার জন্য সময় লেগে যাবে প্রায় 17 থেকে 25 বছর, যা অন্যান্য কোর্সের চেয়ে সামান্য বেশি। তবে একথাও মনে রাখতে হবে, হিউম্যানিটিজের সাবজেক্টগুলি সাধারণত গবেষণা ভিত্তিক আর বেশি থিওরিটিক্যাল ধরনের হয়ে থাকে। এর ফিউচার প্রসপেক্ট বেশ ভালো, উন্নতির অনেক অপশন রয়েছে। কোর্সের ধরন, মেয়াদ আর কলেজের উপর ভিত্তি করে খরচের পরিমাণ 80,000 টাকা থেকে শুরু করে 70 লাখ টাকা পর্যন্ত হতে পারে। এই কেরিয়ার অপশন নিয়ে সবেমাত্র কাজ শুরু করেছেন এমন একজনের জন্য এখানে যে ধরনের জব অপরচুনিটির উল্লেখ করা হয়েছে সেগুলি হচ্ছে: পোস্ট গ্র্যাজুয়েশন করার পর একজন জুনিয়র রিসার্চ ফেলো থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএইচডি স্টুডেন্ট, জিআইএস ম্যাপিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি, জিও অ্যানালিস্ট ট্রেনি, রিমোট সেন্সিং অ্যাসিস্ট্যান্ট, যেখানে অটোমোবাইলে, এয়ারক্রাফটে আর বিশেষ করে টেকনোলজি সেক্টরে যেখানে রিমোট সেন্সিং ব্যবস্থা রয়েছে, ডেমোগ্রাফার, কার্টোগ্রাফার। এখন কিছু অর্গানাইজেশন যেখানে ছাত্রছাত্রীরা কাজ পাবেন তা হলো কলেজ আর ইউনিভার্সিটিতে, আইটি সার্ভিস কোম্পানি যেখানে জিআইএস টেকনোলজি রয়েছে, এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি, ওয়াইল্ড লাইফ কনজারভেশন এজেন্সি, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি যেমন অ্যাকসেঞ্চার, এনভায়রনমেন্টাল কনসালটেন্সি, ট্যুরিজম আর প্ল্যানিং ইন্ডাস্ট্রিতেও কাজ পেতে পারেন। কাজের পরিবেশ সম্পর্কে এখানে একটা জেনারিক স্টেটমেন্ট দেওয়া হলো। বিভিন্ন ধরনের দায়িত্বের উপর নির্ভর করে কাজের সময় ফ্লেক্সিবলও হতে পারে। যে যে দক্ষতার প্রয়োজন তার মধ্যে ইনভেস্টিগেটিভ আর সোশ্যাল ইনভেস্টিগেটিভ হতে হবে, অর্থাৎ কৌতূহলী, আরও বেশি গবেষণামুখী আর মানুষের সাথে কাজ করার ও তাদের আচরণ বোঝার ক্ষমতা রাখতে হবে। তাই কাজের মধ্যে থাকবে ডেটা অ্যানালিসিস আর ইন্টারপ্রিটেশন, সহকর্মীদের সাথে কমিউনিকেট করা, কস্টের পরিমাণ অনুমান আর অন্যান্য এরিয়া যা ছাত্রদের আরও ডিটেইলে পড়ার পরামর্শ দেওয়া হয়। ভূগোল এমন একটি বিষয় যা ছাত্ররা সাধারণত ক্লাস 10 অবধি পড়ে সোশ্যাল স্টাডিজের অধীনে। ক্লাস 11 ও 12-এ এটি সাধারণত স্কুলগুলিতে হিউম্যানিটিস কম্বিনেশনে আর্টস সাবজেক্টের সাথেই অফার করা হয়। আমরা দেখেছি যে কিছু কিছু স্কুলে ভূগোলকে যে কোনো স্কিমের সাবজেক্টের সাথেই ফ্লেক্সিবল কম্বিনেশন হিসেবেও পড়ানো হয়। তাই যেখানে ভূগোলের সাথে ফিজিক্স আর ম্যাথ নিয়েও পড়া যায়, সেখানে যারা ভূগোল নিয়ে গবেষণার দিকে বা জিআইএস টেকনোলজি অথবা ডিজাস্টার ম্যানেজমেন্টে যেতে চান, তাদের জন্য এটি খুবই ভালো কম্বিনেশন।
এর পরের বিষয়টি দেখে নেব, সেটি হলো পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স হলো নাগরিকদের ভারতীয় সংবিধান বুঝতে পারা, সকল নাগরিকের অধিকার ও স্বাধীনতা কি কি তা বোঝা। ছাত্রছাত্রীরা নিজেদের কেরিয়ার গড়তে সেই জ্ঞানকে কাজে লাগাতে পারে। আমরা এর অ্যাপ্লিকেশন দেখেছি আইন, পাবলিক পলিসির মতো এরিয়াতে। আর নেওয়ার মতো এটাও খুব ভালো সাবজেক্ট। যদি কেউ পলিটিশিয়ান হতে চায়, ভারতে শিক্ষিত পলিটিশিয়ানদের জন্য অজস্র সুযোগ রয়েছে। এখন যদি একজন ছাত্র এই বিষয়গুলি আরও ভালোভাবে বুঝতে চায়, তাহলে এই বিষয়টি সত্যি দুর্দান্ত একটি বিষয় হতে পারে। আপনার কাছে সেফোলজির অপশানও রয়েছে, যা হলো নির্বাচন নিয়ে গবেষণা, যা মানুষকে নির্বাচনের প্যাটার্ন এবং ট্রেন্ড বুঝতে সাহায্য করে। আপনি যখনই ইলেকশন সিজনে খবর দেখেন, আপনি দেখবেন যে একজন এক্সপার্ট বোঝান ভোটিং মেকানিজমগুলি কি, আর নির্দিষ্ট একটি ডেমোগ্রাফিতে ভোটিং প্যাটার্নগুলিই বা কী। আর ঠিক এখানেই সেফোলজির গুরুত্ব, যা পলিটিক্যাল সায়েন্সেরই অধীনে। আমরা এখন সেফোলজি ছাড়াও আর কি কি অপশন রয়েছে সেগুলি এই পোর্টালে দেখে নিই। আমরা দেখছি পলিটিক্যাল সায়েন্স। এখন আপনি যদি পলিটিক্যাল সায়েন্সে অ্যালাইড কোর্সগুলি দেখতে চান, আপনি পলিটিক্যাল অ্যানালিস্ট, পলিটিক্যাল সায়েন্টিস্টের মতো অপশনগুলি পাবেন। আর আপনি এগুলির অ্যাপ্লিকেশন দেখবেন পাবলিক অ্যাফেয়ার, পলিসি এক্সপার্টাইজ, রুরাল ডেভেলপমেন্ট, এছাড়াও সোশ্যাল হিউম্যান ডেভেলপমেন্টেও। অবশ্যই অন্যান্য এরিয়ার মধ্যে রয়েছে এডুকেশন আর রিসার্চ। এখন পলিটিক্যাল অ্যানালিস্ট এমন একটা ক্যারিয়ার অপশন, যা গত কয়েক বছরে অনেক বেশি করে লাইমলাইটে এসেছে। এর কারণ হলো এই পেশাদার বা অর্গানাইজেশনগুলি রাজনৈতিক দলগুলিকে ইলেকশন সিজনে নিজের জন্য ক্যাম্পেইনে সাহায্য করার কাজে তুমুল সাফল্য পেয়েছে। তাই আপনি যদি পলিটিক্সে যুক্ত হতে চান, পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়াটা এর একটা উপায়। একজন ছাত্র ক্লাস 11 বা 12-এ যে কোনো স্কিম নিয়ে পড়ার পর পলিটিক্যাল সায়েন্সে ব্যাচেলর অফ আর্টস করতে পারে, তারপর পিজি বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করে তারপর পিএইচডি করতে পারে। তাই আপনি ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকেই হন বা ইকোনমিক্স থেকেই হন, বা পলিটিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স একসাথেই নিন না কেন, আপনি সেফোলজির কথা ভাবতে পারেন, যা হলো একটি নির্দিষ্ট জায়গা থেকে মানুষের নির্বাচনী আচরণের বিশ্লেষণ করা। এই স্পেশালাইজেশনের কথা এখানে বলা হয়েছে। তাই দেশগুলিতে যতদিন অবধি পলিটিক্যাল পার্টিগুলি শাসন চালাবে, যারা পলিটিক্যাল সায়েন্টিস্টের কাজ করছেন, তাদের ফিউচার প্রসপেক্টগুলি আগামী কয়েক বছরে অনেক বেড়ে যাবে। এই কেরিয়ারে হাইয়েস্ট স্যালারি হয় না। কার্যক্ষেত্রে একজন কতটা সফল তার উপর তার স্যালারি নির্ভর করে। আমরা এখানেও একটি দারুণ গ্রোথ লক্ষ্য করেছি। তাই আমরা দেখি যে ছেলেমেয়েরা পলিটিক্যাল সায়েন্সে বিএ, তারপর তাতে এমএ করছে। এর জন্য মোটামুটি 17 থেকে 23 বছর সময় লেগে যাবে। এখানে রইল রোল মডেলদের কয়েকটি উদাহরণ, যারা এই জায়গায় কাজ করছেন। জব অপরচুনিটির কথা বললে বেশিরভাগ ইউনিভার্সিটি আর কলেজেই আপনাকে প্রফেসর কিংবা জুনিয়র অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজে নেবে। আপনি রিসার্চ অ্যাসোসিয়েটের পদেও কাজ করতে পারেন। আপনি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, প্রিন্ট, টিভি আর অনলাইন মিডিয়া হাউসগুলিতে পাবলিক ওপিনিয়ন অ্যানালিস্ট হিসেবেও কাজ করতে পারেন। আপনি নানান বেসরকারি সংস্থায় পলিটিক্যাল কনসালটেন্ট অথবা পাবলিক পলিসি অর্গানাইজেশনে পাবলিক পলিসি অ্যানালিস্ট হিসেবেও জয়েন করতে পারেন। আর আরও যেসব জায়গায় আপনি কাজ করতে পারেন সেগুলি হলো এম্বাসি, পলিটিক্যাল পার্টি, এনজিওতে, পলিটিক্যাল স্টাডি নিয়ে কলেজে বা ইউনিভার্সিটিতে আপনি কাজ করতে পারেন। এছাড়াও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, পাবলিক পলিসি সম্পর্কিত রিসার্চ কোম্পানিতে, পলিসি মেকার হিসেবে, মিডিয়াতে, ইউএন আর তার অন্যান্য এজেন্সিতেও পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোকজন কাজের সুযোগ পেতে পারেন। জব প্রোফাইল এখানে উল্লেখ করা হলো। প্রায়ই একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট কোয়ালিটেটিভ মেথড ব্যবহার করে রিসার্চ করেন। এই কোয়ালিটেটিভ মেথডগুলির দ্বারা আপনি বিভিন্ন রিসোর্স থেকে তথ্য জোগাড় করেন। কয়েকটি মেথডের মধ্যে আছে হিস্টোরিক্যাল ডকুমেন্ট ব্যবহার করা, যেখান থেকে জানা যাবে আগেকার সরকারের গঠন ও পলিসি। তাই কোনো ছাত্র যদি এই জায়গায় আগ্রহী হয়, অথবা ক্লাস 10-এ যদি সিভিক্সে আগ্রহী হয়, তাহলে সে ক্লাস 11-12-এ পলিটিক্যাল সায়েন্স নিতে পারে। তবে আমরা সবসময় কারিকুলাম পড়ার, সিনিয়রদের সাথে কথা বলার, সাবজেক্ট টিচারের সাথে কথা বলার ফর্মুলায় ফিরে যেতে পারি। এর ফলে ক্লাস 11 আর 12-এর সিলেবাস কেমন হবে তা জানা যাবে। যে দক্ষতাগুলির প্রয়োজন তার মধ্যে আছে ইনভেস্টিগেটিভ আর কৌতূহলী হওয়া, এমন একজন যে আর্টিস্টিক আর ক্রিয়েটিভ, আর এমন একজন যে কিনা সোশ্যাল, যে মানুষের সাথে আর মানুষ কিভাবে কাজ করে তা বুঝতে আগ্রহী। ওয়ার্ক অ্যাক্টিভিটির অন্যান্য দিকগুলি আর দক্ষতাগুলি ব্যক্তিত্বের সাথে ভিন্ন ভিন্ন হয়, আর সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে।
মানবজাতির সবচেয়ে বড় সাফল্যগুলির অন্যতম হল এমন কমিউনিকেশন সিস্টেম তৈরি করা যা জটিল, যা নানান রকমের, যা প্রতিটি আলাদা আলাদা অনুভূতিকে, প্রতিটি আইডিয়াকে একে অপরের কাছে ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটি হলো ভাষা। এখন আপনি বিশ্বের যে কোনো ভাষার দিকেই তাকিয়ে দেখুন, মূল উদ্দেশ্যটি হলো একে অপরের সাথে যোগাযোগ করতে সাহায্য করা। এখন সেই সবকটি চাকরির কথা ভাবুন যেখানে হিউম্যান কমিউনিকেশন অবশ্যই জরুরি। ভাষা আর তার উৎস সম্পর্কে পড়াশোনা করা, মানুষ পরস্পরের সাথে কিভাবে আরও ভালো কমিউনিকেট করতে পারে সেটা জেনে নেওয়া, সেখানে সবচেয়ে দক্ষ সিস্টেমটি কি, আর আপনি বিভিন্ন কেরিয়ারেই এর ব্যবহার দেখে থাকবেন। যেমন ধরুন, ভারতীয় একজন লয়ার যিনি বিদেশি ভাষাও জানেন, তিনি বিদেশ থেকেও ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে পারবেন। কিংবা কর্পোরেট সেক্টরের কেউ যদি একাধিক ভাষা শেখেন, তাহলে সমস্যার সমাধানের উপায় অনেক সুবিধে পাওয়া যাবে। একজন কিভাবে কমিউনিকেট করে সেই বিষয়েও অনেক সুবিধে পাওয়া যাবে। আর এমন অনেক বই আছে যেখানে মানুষ কি করে তাদের কথা বলার ভাষার উপর ভিত্তি করে নিজেদের ব্যক্তিত্বে বদল আনতে পারে সেই বিষয়ে কথা বলা হয়েছে। এখন এগুলি হলো একাধিক ভাষা জানার কয়েকটি সুবিধা। তাহলে আমরা দেখলাম ভাষার ব্যবহার, ভাষা নিয়ে পড়াশোনা করে এমব্যাসিগুলিতেও বিভিন্ন দেশের ডিপ্লোম্যাট হওয়া যেতে পারে। আমরা জীবনের প্রায় প্রতিটি দিকেই ভাষার ব্যবহার দেখলাম। এটি করতে পারার আর অন্য কোনো উপায় আমার জানা নেই। ভাষার অস্তিত্ব ছাড়া আমি এই সমস্ত ট্রেনিং ম্যাটেরিয়াল আপনাদের কাছে পৌঁছে দিতে পারতাম না। তাই বিভিন্ন ভাষার মতো বিষয় যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখলাম। প্রাইমারি আর সেকেন্ডারি স্কুলে যেসব ভাষাগুলি শেখানো হয় তা ছাত্রদের নির্দিষ্ট কিছু স্কিল সেট আর এবিলিটি শেখায়। এখন শুধু ভাষার সাথেই কি কি অপশন খোলা থাকছে সেগুলি দেখে নেওয়া যাক। আপনি যদি একজন ইন্টারপ্রিটার বা ট্রান্সলেটরকে দেখেন, এদের স্কিল সেট হিসেবে একাধিক ভাষার জ্ঞান রয়েছে। ভারতে আমরা আপনা থেকেই 2 বা 3টে ভাষা জেনে থাকি। এখন অন্যান্য দেশের তুলনায় এটি একটি বিরাট বড় সুবিধা। আমরা নিজেদের একাধিক পরিস্থিতিতে রাখতে পারি, নির্দিষ্ট এলাকার সাথে সম্পর্কিত কনটেক্সট তৈরি করতে পারি, আমরা একাধিক ভিন্ন উপায়ে ভাবতে পারি, দারুণ প্রবলেম সলভার হতে পারি। এর জন্য একাধিক ভাষার জ্ঞানকে ধন্যবাদ। এতে আমাদের নিউরনগুলি আরও বেশি কমপ্লেক্স কানেকশন তৈরি করে, যার ফলে আরও ভালো স্কিল সেট তৈরি হয়। এখন কেরিয়ার পোর্টালে আমরা ভাষার সাথে কি কি অপশন খোলা রয়েছে সেগুলি দেখে নেব। ভাষার দক্ষতা রয়েছে এরকম একজন ছাত্রের জন্য কি কি অপশন রয়েছে দেখা যাক। সে একজন ইন্টারপ্রিটার বা ট্রান্সলেটর হতে পারে, তবে এর জন্য যে কোনো একটি ভাষায় এক্সপার্ট হতে হবে। ভারতের বেশিরভাগ ছাত্রছাত্রীরা একাধিক বা 3টি করে ভাষা জানে, তাই আপনি হিন্দি বা অন্য যে কোনো আঞ্চলিক ভাষা রপ্ত করেও কেরিয়ার তৈরি করতে পারেন। এখন একাডেমিক্স ছাড়াও একজন ছাত্র এখানে স্ক্রিনে দেওয়া এই সব অপশন দেখে নিতে পারে। কেউ কম্পিউটেশনাল লিঙ্গুইস্ট হতে পারে, কেউ হতে পারে নিউরো লিঙ্গুইস্ট, কগনিটিভ লিঙ্গুইস্ট, সোশিও বা ডেভেলপমেন্টাল লিঙ্গুইস্ট, বায়োলজিক্যাল বা ইভলিউশনারি লিঙ্গুইস্ট বা ক্লিনিক্যাল লিঙ্গুইস্ট, এবং লিঙ্গুইস্টদের অন্যান্য ফর্মগুলিও প্রযোজ্য হতে পারে। এখন একজন ক্লাস 11-12-এ যে কোনো স্কিমে পড়াশোনা করেই এই বিষয় নিয়ে পড়তে পারে। আর কোনো ভাষায় বা লিঙ্গুইস্টিক্সে আন্ডার গ্র্যাজুয়েশন করতে পারে, বা হিউম্যানিটিতে আন্ডারগ্র্যাড বা অন্য যে কোনো অ্যালাইড কোর্স করতে পারে। এখন লিঙ্গুইস্ট হলো সাধারণত এমন একজন যিনি ভাষা আর তার অরিজিন নিয়ে পড়াশোনা করেছেন এবং ভাষাগুলি কিভাবে একে অন্যের সাথে কানেক্টেড সেটা বোঝার জন্য ভাষাগুলি কিভাবে ব্যবহৃত হয়েছে সেটা খুঁজে বের করেন। এখন যদি আমরা কাজের ভবিষ্যৎ দেখি, একজন লিঙ্গুইস্ট কম্পিউটেশনাল লিঙ্গুইস্টেও কাজ পেতে পারেন, যেটা আমি আগেই বলেছি, যাতে মেশিন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার চেষ্টা করা হয়। নিউরো লিঙ্গুইস্ট, কগনিটিভ লিঙ্গুইস্ট, সোশ্যাল লিঙ্গুইস্ট বা ইভলিউশনারি লিঙ্গুইস্ট হলো এমন কয়েকটা এরিয়া যা নিয়ে আমরা আলোচনা করেছি। আপনি লক্ষ্য করবেন যে এই ছাত্রছাত্রীরা যে কোনো স্ট্রিম বা সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়াশোনা করেও নির্দিষ্ট একটি ভাষা নিয়ে পড়তে আর পোস্ট গ্র্যাজুয়েশনের পর তাতে স্পেশালাইজেশন করতে পারে। এর জন্য কি কি দক্ষতার প্রয়োজন সেটা জেনে নেওয়া যাক। অবশ্যই ছাত্রদের ভাষায় এক্সপার্টাইজ থাকতে হবে। শুধুমাত্র লেখার জন্য, লেখক হওয়ার আর পড়বার জন্যই নয়, এই জায়গায় আরও অনেক বেশি প্রাসঙ্গিক এমন এরিয়াতেও তাদের আগ্রহ থাকতে হবে, যেমন কৌতূহলী আর ইনভেস্টিগেটিভ হওয়া, ক্রিয়েটিভ আর সোশ্যাল হওয়ার পাশাপাশি স্ক্রিনে উল্লেখ করা ক্ষমতাগুলি থাকতে হবে। এখানে উন্নতির সম্ভাবনা সবসময় ভালো। একজন ছাত্র একজন ইন্টারপ্রিটার বা একজন ট্রান্সলেটর হয়ে পলিটিক্যাল কোনো জায়গায় কাজ করতে পারেন। আমরা এও দেখেছি যে অতিরিক্ত একটি ভাষার জ্ঞান যে কোনো কেরিয়ারেরই অ্যাডভান্টেজ হতে পারে, কারণ এর ফলে আপনি নির্দিষ্ট কোনো একটি জায়গায় গিয়েও কাজ করতে পারেন। তাই আপনি যদি ডিপ্লোমেসি, ইন্টারন্যাশনাল রিলেশনস অথবা ডিফেন্স ফোর্স বা ইন্টেলিজেন্স ফোর্সেও কাজ করতে চান, আপনি দেখবেন যে সেখানে ফিউচার প্রসপেক্টস যথেষ্টই ভালো, আর ফলে সেখানে অনেক সুযোগ সুবিধাই রয়েছে। এরপরে চলে যাব আরেকটি এরিয়ায়,
যা আপনার ক্লাসের ক্রিয়েটিভ শিশুদের অত্যন্ত প্রিয়, যা হলো ফাইন আর্টস। আমি নিশ্চিত যে আপনার ক্লাসরুমে এমন অনেক শিশুই আছে যারা পেইন্টিং, ড্রয়িং পছন্দ করে। তাদের অনেকেই নিজেদের বসার ডেস্কগুলিতেও স্কেচ করে রাখে। এখন ফাইন আর্টস হলো এরকম একটি কেরিয়ার যা স্কাল্পচার, পিওর পেইন্টিং, মিউজিক সহ ছাত্রছাত্রীদের জন্য অজস্র ক্রিয়েটিভ কেরিয়ারের পথ খুলে দেয়। এখন আপনার যদি এরকম ক্রিয়েটিভ কেরিয়ারে অ্যাডভান্টেজ থাকে, তাহলে যে নিজেকে প্রকাশ করতে ভালোবাসে সে ফাইন আর্টসের মতো বিষয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। যে সমস্ত শিল্পীরা ফাইন আর্টসে ডিগ্রি কোর্স করতে চাইছেন তাদের জন্য কি কি ধরনের কেরিয়ার আছে আর সেগুলিতে কি কি ধরনের সুযোগ রয়েছে সেগুলি দেখে নেওয়া যাক। আসুন পোর্টালে দেখে নিই। আর্ট এবং ডিজাইনিং, আমরা এখানে কয়েকটি অপশন দেখছি। আমরা যখন ডিজাইনে কেরিয়ার করার কথা বলছি তখন ছাত্রছাত্রীরা ব্যাচেলর অফ ফাইন আর্টসের মতো কোর্স করতে পারেন, যার মধ্যে মিউজিক, পেইন্টিং, স্কাল্পচার, নেইল আর্ট বা ট্যাটু আর্ট, ট্যাটু ডিজাইনারের মতো এলিমেন্টও রয়েছে। একজন আর্টিস্ট আর একজন ডিজাইনারের মধ্যে প্রাইমারি পার্থক্য কী আমরা দেখে নেব। একজন আর্টিস্ট সবসময় এমন আর্ট বানাবেন যার নির্দিষ্ট কোনো প্রয়োগ আছে। অন্যদিকে ডিজাইনার বিজ্ঞান আর শিল্প এই দুয়ের সাহায্যেই নির্দিষ্ট একটি সমস্যার সমাধান বের করতে পারেন, আর সেটার একটি নির্দিষ্ট প্রয়োগও থাকে। এখন একজন আর্টিস্ট ক্লাস 11 ও 12-এ যে কোনো স্ট্রিম নিয়ে পড়ে ব্যাচেলর অফ ফাইন আর্টস করতে পারে। এখন আর্টে ফিরে আসি। এটা এতটা ওপেন এন্ডেড হওয়ায় এই কেরিয়ারে এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও অনেক ঝুঁকি রয়েছে। আমরা অনেক আর্ট প্র্যাকটিশনারকে টিচার আর এডুকেটর হতে দেখেছি। আমরা অনেককে আর্টিস্ট হয়ে ওঠা ছাড়াও আর্ট কিউরেটর বা আর্ট ডিলারও হতে দেখেছি। আমি তাদেরকে নির্দিষ্ট কিছু স্কিল সেট থাকায় বা নির্দিষ্ট কোর্স করে সেগুলি শিখে নেওয়ার পর ডিজাইন স্পেসেও কাজ করতে দেখেছি। এখন আর্ট ডিলার হলেন সেই ব্যক্তি যিনি পেইন্টিং বোঝেন, প্রথাগত বা প্রথাগত নয় এরকম আর্ট, তা অয়েল পেইন্টিং বা ফটোগ্রাফি, আর ডিজিটাল আর্ট বা ট্র্যাডিশনাল ফোক আর্ট, ইনসুলেশন আর্ট আর হ্যান্ডিক্রাফটও হতে পারে। আর তারা নির্দিষ্ট কিছু কিছু জায়গায় ট্যুরিজমের ওপর ফোকাস করবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। একজন আর্টিস্ট হলেন যিনি আর্ট সৃষ্টি করেন, আর আর্ট ডিলার হলেন যিনি আর্টের যথেষ্ট ট্রেড হওয়া নিশ্চিত করেন যাতে শিল্পী টিকে থাকতে পারেন। তাই আপনি এখানে আর্ট ডিলার আর অন্যান্য স্পেশালাইজেশনের উল্লেখ দেখবেন। সার্চ বারে আপনি সরাসরি আর্ট ডিলার টাইপও করতে পারেন। তাহলে আপনি একজন আর্টিস্ট হন বা না হন, আপনি অবশ্যই এই সব জায়গায় আর্ট ডিলারের কাজও করতেই পারেন। আপনি দেখবেন যে এখানে খরচের পরিমাণের যে উল্লেখ করা হয়েছে তা হল 60,000 থেকে প্রায় 8 লাখ। এই জায়গায় কত বছরের অভিজ্ঞতা লাগে তা ভেরিয়েবল হয়। এর ফিউচার প্রসপেক্ট বেশ ভালো। তবে আমরা দেখেছি যে এন্ট্রি লেভেল থেকে মিড লেভেলের মধ্যে বড় বড় চ্যালেঞ্জগুলি হলো মোটামুটি একটি ভালো ইনকাম, আর সেই কারণেই ছাত্রছাত্রীদের একটি ব্যাকআপ অপশন রাখতে হবে, আর তার পাশাপাশি আর্ট নিয়ে কাজ করতে বলা হয়। তাই আর্থিক সাপোর্ট সিস্টেম যাদের নেই তাদের পক্ষে এটি চ্যালেঞ্জিং হতে পারে। এখানেই আরও একটি রিস্ক এরিয়া রয়েছে যা বাবা মা এবং আপনার মতো কেরিয়ার গাইডদের ছাত্রছাত্রীদের জানাতে হবে। এই ধরনের ক্রিয়েটিভ এরিয়ায় তাদের সফর শুরু করার আগে রিস্ক এরিয়া সম্পর্কে আলোচনা করতে হবে। তাই আপনি যখন জব অপরচুনিটি দেখছেন তখন আপনি দেখবেন যে ফাইন আর্টস অকশন হাউসগুলিতে, আর্ট গ্যালারি আর মিউজিয়ামগুলিতে এরা নিয়মিতভাবে কাজ করছেন। এর জন্য ছাত্রছাত্রীদের ইনভেস্টিগেটিভ হতে হবে। প্রয়োজনীয় দক্ষতার মধ্যে যারা ইনভেস্টিগেটিভ, রিয়েলিস্টিক, যারা সোশ্যাল, যাদের হিস্ট্রি, আর্কিওলজি আর ফাইন আর্টসের উপর ভালো জ্ঞান আছে, তারা এই বিষয় নিয়ে কেরিয়ার তৈরি করতে পারেন। আর আমি যেমনটা আগেই বলেছি, প্রায় সব সাবজেক্টেই হিস্ট্রির একটা প্রভাব রয়েছে। আপনার এবিলিটির মধ্যে আইডিয়ার সাবলীলতা, ইন্ডাকটিভ রিজনিং, ভিজুয়ালাইজেশন, অ্যাবস্ট্রাক্ট রিজনিং, ওরাল এক্সপ্রেশন আর ভার্বাল রিজনিংয়ের এবিলিটিও থাকতে হবে। এখন আপনি যে কলেজগুলিতে ব্যাচেলার্স অফ ফাইন আর্টসের জন্য অ্যাপ্লাই করবেন সেগুলিতে অ্যাডমিশন প্রসেসের মধ্যে থাকবে একটি ইন্টারভিউ আর ছাত্রছাত্রীর আর্টিস্টিক এবিলিটির মূল্যায়নও। মিউজিকই হোক বা পেইন্টিং কিংবা স্কাল্পচার, একজন ছাত্রের মধ্যে সেই সব এলিমেন্ট থাকতে হবে যেগুলি এরিয়ার প্র্যাকটিসের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ এক্সপার্টাইজ তৈরি করতে পারে। তাহলে এর মধ্যে থাকতে পারে অডিশন যদি সেটা পারফর্মিং আর্টস হয়, থাকতে পারে ড্রয়িং টেস্ট যদি তা ফাইন আর্টস হয়। তাহলে ভারতের কিছু কিছু কলেজেও এইগুলি কয়েকটি অ্যাডমিশন ক্রাইটেরিয়া হতে পারে।